অন্তরা রচনাকে তো চেনো, তার সম্পর্কে তোমার মতামত কি? চিনি, আপনার চেয়ে অন্তত ভালো চিনি। অন্তরা সম্পর্কে কোনো কিছু বাড়িয়ে বলা আমার পক্ষে সম্ভব। ও আচ্ছা, অন্তরার বড় বোন মানে অধরা চন্দ্রিমা, এমন কিছু করবেন না যা আপনার কবিতা প্রকল্পের স্বার্থহানি করে। যদি আমি প্রমাণ করে দিতে পারি অন্তরঙ্গ বন্ধুর সঙ্গে আপনি ব্যবহারানি করছেন, আপনার ষড়যন্ত্র ফাঁস করে দিয়ে এই উপসংহারটা। তাইলে আমিও যা করতে পারি তাই করব। ঠিক বলছেন? ঠিক নয় তো কি? আমি কিন্তু হিসেবি মানুষ, ব্যবসায়ী। আমি একটা গাধা ব্যাককল, তাই আপনার অভিজ্ঞ পরামর্শ আমি নেই নাই। কি সুন্দর সন্ধ্যা, তাই না? যদি তোমার মুড ভালো থাকে তবেই না সন্ধ্যা সুন্দর। কি ব্যাপার মাসুক, তোমার ভালোবাসার কাব্যথলি মনে হয় ফুটা হয়ে গেছে। কাব্যথলি? আরে নিজের পয়সার থলিরই ঠিক নেই, তার আবার কাব্যথলি? আরে ভাই, আমাকে জানতে হবে তো যে তোমাকে সাহায্য করবার কোনো পথ খোলা আছে কিনা। ধন্যবাদ। আমি সারাদিন দুশ্চিন্তায় থাকি, ঠিক কথাটি ঠিক সময় বলার চেষ্টা করি, কিন্তু প্রকৃতপক্ষে এটা করা এত সহজ কাজ নয়। আমি তোমাকে সাহায্য করবো, সাধ্যমতো চেষ্টা করবো। বলো তোমার সমস্যা কি? সমস্যা আর কি, নিম্ন মধ্যবিত্ত রোমান্টিক বাঙালি যুবকের সমস্যা। কবিতা লিখেছি, প্রেম করেছি, স্বপ্ন দেখেছি, ভালোবাসা মানুষকে বিয়ে করেছি, নিজের ভবিষ্যতের কথা কিছুই ভাবিনি। এখন 2 রুমের আধা পাকা বাড়িতে থেকে ফ্ল্যাটের স্বপ্ন দেখছি। প্রতিটা দিন গয়নার খোঁচা, শাড়ির বায়না, হাহুতাশ, দীর্ঘশ্বাস, মুখ ঝামটা, খবরদারি। এইসব বিষয়ে তুমি কি সমাধান দেবে? তুমি নিজেই নিজের বন্ধনের ফাঁদে ধরা পড়েছো, তাই তোমার জীবনটাকে নরক করে তুলেছো। কি ঠিক বলিনি? আমি তো তা চাইনি। আমি সবসময় নিয়মকানুন মেনে সতর্ক থাকতে চেয়েছি, কিন্তু আমার জানা ছিল না একটি বিয়ে মানে একজন স্ত্রীর উপর অধিকার বর্তানো মাত্র। তাতে নতুন জীবনের সুখ নাও আসতে পারে। যৌবনের মেঘলায় আকাশ নীলবরণ হতে থাকে, তোমার গীতিময় জীবনের প্রতিধ্বনি যেন। তোমার এখন প্রয়োজন এক জোড়া ডানা আর তীক্ষ্ণ ধারালো কি? কাঁচি। কাচ্ছি? হ্যাঁ, কাঁচি। তোমার কর্তব্যের বন্ধন দেবে কেটে, আর তোমার অমঙ্গলেরা সব দূরে দূরে চলে যাবে। তার মানে তুমি বলতে চাও আমি নিয়মের বাইরে চলে যাই, আইন অমান্য করি, ঘুষ খাই, ফেরারি আসামি হয়ে ঘুরে বেড়াই? তুমি উন্মাদ হয়ে গেলে আমি তোমাকে অন্যায় করতে বলেছি? প্রখর, তোমার কথা তোমাকেই বুঝিয়ে বলতে হবে। আসুক। সবাই শোনো, সবাই শোনো, অ্যাটেনশন প্লিজ, একটি বিশেষ ঘোষণা। আমাদের অন্তরা আর সৌরভ, ওরা দুজনকে ভালোবাসে, আর সুখবরটা হলো আমাদের খালাম্মা ওদেরকে সহজভাবে মেনে নিয়েছে। আজকে ওদের এনগেজমেন্ট এবং আগামী শুক্রবার বিয়ে। তোমরা সবাই থেকো কিন্তু, বাবা মাসু তুমিও থাকবে। হ্যাঁ অন্তরা, সৌরভ, তোমাদেরকে আমার প্রাণ ঢালা অভিনন্দন রইল। এই চল, অনেক কাজ পড়ে আছে, চল তো। অন্তরা, মাসু, তুমি এখানে? আর আমি তোমাকে তখন থেকে খুঁজছি, চলে এসো। বন্ধু, আমি সুখে দিওয়ানা হয়ে গেছি। এত দিওয়ানা হয়েও না বন্ধু, এখন থেকে তোমাকে নিয়ম কানুন মেনে চলতে হবে। কি বলেন মিস্টার কুতিয়ার? হ্যাঁ, এই সুখী জোড়ার জন্য কি সুন্দর পরিবেশ আজ তৈরি হয়েছে। বন্ধু, তুমি তোমার দুঃখের বোঝা বহন করো একজন সবল পুরুষের মতো। তোমার কীর্তিতে আমি মুগ্ধ। দেখলে কেমন স্মার্টলি সবকিছু করে ফেললাম। হ্যাঁ, এখন আমি সবচেয়ে সুখী এবং নিশ্চিন্ত। নব্য প্রেমিক, তোমার বিয়ে তো এখন প্রায় নিশ্চিত, তাই না? আচ্ছা, আমাকে বলো তো, এই যে তুমি যা পেয়েছো তা যদি হারিয়ে যায় তাহলে তোমার কেমন লাগবে?
এ বিষয়ে আমি আলোচনা করতে চাই। মন খারাপ হয়ে গেল? লোকটা একেবারে অসহ্য। এই লোকটা সম্পর্কে এতদিন ভুল জানতে তুমি? ভুল জানতাম? হ্যাঁ, অন্তরাই একমাত্র মেয়ে নয় যার দিকে তার চোখ পড়েছে। কি বলছো তুমি? তাহলে কি অধরার উপরে তার চোখ পড়েছে? আমি নিশ্চিত নই, হতে পারে। ওই দেখো, এটাই মনে হয় দুবাই চাচা, ওরফে সুলতান ডিসিপ্লিন। বাবা বাবা কি সুন্দর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সামনে ভালো আছেন? জি ভালো। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, শুকর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কাজরি অন্তরা ওদের কাছে আপনাদের গল্প শুনেছি। এটা জনাবদের কি করা হয়? জি, আমি ফিলোসফিতে পড়ি আর কবিতা লিখি। বাবা বাবা মারে তো বাবা। সালাম করো। গরিবের বাড়িতে হাতির পা। বলেন, আমাদের তো খুব ভালো লাগছে। আপনার বাড়িতে মেহমান আছে দেখছি। কোনো অসুবিধা পেলাম না তো? মেহমান না, ওরা আমার এই বাড়ির ভাড়াটিয়া। খুব ভালো সময় এসেছে। এই যে আমার ছোট মেয়ে অন্তরা, খুব শীঘ্রই ওর বিয়ে দেবো, আর আজই ওর এঙ্গেজমেন্ট। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে তো আমি সাক্ষী হব, দোয়া করবো মা। ঠিকই ভাবি সাহেবা, আপনার ছেলে মেয়েদের সবাইকে আনেন, মিষ্টি ছোট্ট কোলের বাচ্চাটাকেই তো আনেননি দেখছি। একতলা হামিদা পা, আরো 4টা আছে বাড়িতে। এই চারটার মধ্যে 3টা বিশেষ বড় ভাই আর একটা একটু সমস্যা। ও আচ্ছা আচ্ছা, ভাই সাহেব চলেন ভিতরে দেখুন। ভাই সাহেব, এই অ্যাটেনশন, আরে হাতাও। হ্যাঁ, একটু করে যাও। ভিতরে যাবো, দাদা বলছিলাম মনে রাখো। হ্যাঁ, ভাই না ওইদিকে। বন্ধু, ভিতরে যাই। সব জ্বলে পুড়ে খাক, মৃত অস্বচ্ছ, কোনো সবুজ নেই। কে? বাহ, চমৎকার। ও, তুমি। কবি, অন্ধকারে তুমি এখনো দাঁড়িয়ে আছো না? ক্লান্তি দূর করো। আচ্ছা, অন্ধকারে কি আমাকে মৃত মানুষের মতো মনে হয়? আহ, খাবো তো, চলো বসি। একটা মানুষ এক জীবনে যে সমস্ত পৃথিবীটাকে ভুলতে বসেছিল তার ভালোবাসার জন্য, সমাজের রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছিল। আজ দেখো, মরুভূমি অঞ্চলের আলখাল্লার ভিতরে ঝুলে আছে মোটা সোটা বউ আর ডজন খানেক ছেলে মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। নিজের লেখা অন্তত নাটকের নিয়মান নায়ক হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর ওই এককালের নায়িকা কালো কাপড়ের ঘেরে ভিতর নিজেকে আবদ্ধ করে রেখেছে, পায়ে জুতো ঠিকমতো লাগেনি, পা বেরো বেড়েছে। এককালে মহিলাকে জয় করবার জন্য তার কতই না চেষ্টা ছিল। সময়ের চাপে পড়ে দম বন্ধ প্রেম কোথায় পালিয়ে গেছে, এগুলো দেখে শেখো। বিভৎস, ভয়ঙ্কর। সারাক্ষণ তুমি এই চিন্তা করো না? এমন জীবন অনুসরণ করতে আমি পারবো না। তাহলে সবকিছুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করো।
আমরা প্রথা বিরুদ্ধ জীবনের জয়গান গাই। যে আইনে ভালোবাসা নেই, উত্তাপ নেই, সে আইন আমরা মানব না। কিন্তু আমার তো ভয় করে এই সকল কথা ভেবে। কারণ আমরা যে সমাজে বাস করি সেখানে তো কিছু নিয়ম মানতেই হবে। না, তার কোনো প্রয়োজন নেই। আমরা একত্রে বিজয়ের দিকে ছুটে যেতে পারি। ওই স্থূল ধর্মসভার অংশ হতে ইচ্ছে করে না, ওগুলো জীবনের অসম্মান। আমাদের প্রত্যেকের এখন একটা ঠিকানা থাকা উচিত। জীবন থাকবে মুক্তির আনন্দে ভরপুর, বেঁচে থাকবার আকুতি থাকবে শিরা উপশিরা। তুমি ভেবো না যে বেঁচে থাকবার সময় অনেক দিন। আমার চোখের দৃষ্টি কমে আসবে, হৃদয় ভরে উঠবে বেদনা। তবু আমি আমার মতো করে বেঁচে থাকতে চাই দীর্ঘকাল। সে কি তোমার না বলা ভাবনার মধ্যে? না, আমার জীবনের মধ্যে। আমার স্পষ্ট মনে পড়ছে যেদিন প্রথম তোমার চোখে আমার চোখ পড়েছিল, একটা কিছু তোমাকে আর সবার থেকে আলাদা করে রেখেছিল। ওখানে উপস্থিত কেউ তা বুঝতে পারে। তোমার মা তোমার টেবিলের কাছে ঝুঁকে এসে বললেন, অধরা, চা খেয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। আর তুমি একান্ত বাধ্যগতভাবে সেই কুসুম গরম চা পান করছিলে। আমি তখন তোমাকে মনে মনে মেলাতে চেয়েছিলাম আমাদের গীতিকা পালা কোনো নারীর সঙ্গে। আমার মনে হচ্ছিল যেন কোনো গীতিকা পালার নারী এখানে জন্ম নিয়েছে তুমি হয়ে। আমি তখন তোমাকে মেলাতে চেয়েছিলাম আধুনিকতার রুচির সঙ্গে মিলিয়ে। চায়ের টেবিলে বসে তুমি বা কি সব ভাবছিলে? ফাজলামো করো না, লুকোতে চাইলেই সবকিছু লুকোনো যায় না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার ভিতরে লুকোনো চোখের জল। তোমার আত্মাই যদি মরে যায়, বেঁচে থেকে লাভ কি বলো? এসো এসো, আমরা বসন্তের আহ্বানে একত্রিত হই। দেখবে পৃথিবীটা কত সুন্দর। জীবন যেন এক সুন্দর রমণী। মৃতের কথা ভেবে লাভ কি বলো? কার জন্য আমি আমার এই ভালোবাসা বুকে নিয়ে বসে থাকবো? আমার ভালোবাসার বসন্তের উৎসভূমিতে প্রলয় জেগেছে। এখানেই আমার কবিতার বৃক্ষে প্রথম মুকুল ধরেছিল, এখানেই আমার কল্পনার প্রথম পেখম মেলেছে। যদি তুমি প্রথার কাছে আপোষকামী না হও, আমি বলতে পারি আমি হব পৃথিবীর শ্রেষ্ঠ কবি। তুমি কথা বলার জন্য এই সময় বেছে নিলে কেন? এর যে কোনো নির্জন স্থানে বসে কি এই কথাগুলো বলা যেত না? অধরা, যদি কেউ এক লাফে তোমার জন্য সাগর পাড়ি দিতে পারে, সে আমি। হ্যাঁ, আমার আছে সেই দুরন্ত সাহস, যে সাহস মুক্তির ডাক শোনাবে। মুক্ত থাকলে তবে তো। হ্যাঁ, মুক্তির মাঝে লুকিয়ে থাকে স্বাধীনতা। আমার নামের সঙ্গে সাহসের একটা সম্পর্ক আছে। প্রখর রৌদ্র মানে তীব্র সূর্যের আলো। আমি বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে অনেক অনেক উঁচুতে উঠতে পারি। আর তোমার ভালোবাসার প্রেরণাই হবে আমার একমাত্র উর্বর শক্তি, যা আমাকে ভাসিয়ে নিয়ে যাবে অনেক অনেক দূরে। যতদিন না জীবন বৃক্ষ পাতাহীন হয়ে পড়বে, ততদিন না হয় আমরা একে অপর থেকে আলাদা হব না। পাতা ছড়াবো, চোখে জল ফেলো না বা শোক করো না। দেখো, তোমার কথা শুনে মনে হচ্ছে বাচ্চারা যে তাল পাতা দিয়ে বাঁশি বাজায়, আমি তাই। যতক্ষণ খুশি বাজাবে, তারপর পথের ধুলো ফেলে দিয়ে চলে যাবে, শুধু একদিনের জন্য। সৃষ্টিকর্তা এত সুন্দর করে তোমাকে শুধু আমার জন্য সৃষ্টি করেছেন। আমার কবিতা হবে তোমার বেঁচে থাকবার প্রেরণা। তোমার চোখের দিকে তাকালে আমার কি মনে হয় জানো? প্রহর শেষে রাঙা আলোয় সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বদেশ। তারপর বিপ্রহর, তুমি যখন আমার জীবনের শেষ গানটি শুনে চলে যাবে, আমার কি থাকবে বলো? তুমি ভাবতে থাকবে কি করে তা শেষ হয়ে গেল। তুমি কখন সিদ্ধান্ত নিলে তুমি আমার জীবনে দীর্ঘকাল প্রয়োজনীয় থাকবে না? ও, আমার মনে পড়েছে, তুমি তো গানের পাখিকে মারতে পাখি ছুটে। এই সন্ধ্যায় তোমাকে সবকিছু খুলে বলে ভুল করিনি তো? তুমি আমাকে যে কথাগুলো বলেছো, তার উত্তর এখন আমি তোমাকে দিই। তোমার ঘোর লাগানো কথাগুলো আমার ভেতরে নাড়া দিয়েছে। সেই শুরু থেকে তুমি যেসব উপমা ব্যবহার করেছো,
এই যেমন আমি তোমাকে ভালোবাসলে তুমি উড়ে যেতে পারবে আকাশে, যদি আমি হই সেই দুর্নিবার বাতাসের ঝাপটা যা তোমাকে উড়িয়ে নিয়ে যাবে অনেক উপরে। আমি ছাড়া তোমার জীবন বৃক্ষ নিষ্পক্ষ, তোমার জীবন শূন্য। কষ্টে আমার মুখটা ভরে যায় প্রখর। এটা কোনো গল্প নয়, কাগজ কেটে বানানো কবিতার ভর্তি আলো, যেখানে আমার চেয়ে কবিতার মূল্য বেশি। তোমার কথাগুলো আমাকে ভবিষ্যতের দিকে টেনে নেয়। ক্রমাগত একটি সাদা কাগজে আমি তোমার কবিতার শব্দ হয়ে উঠি। তুমি কি আমার কান্না শুনতে পাচ্ছ না? আমাকে তুমি উঁচুতে, আরো উঁচুতে তুলে ধরো। বাতাসে আমি স্বপ্নের ডানা মেলে ভেসে যেতে চাই। প্রখর, প্রখর, তুমি তো আমাকে নতুন করে স্বপ্ন দেখতে শেখালে। আমার জীবনে মৃদু বাতাসের হিল্লোল নিয়ে এলে। স্বপ্নের রশিতে তোমার স্বপ্নেরা ঝুলে থাকে। আমি যা হারিয়েছি তা আমারই থাকো। তাহলে আজ রাতে আমি কি লিখবো? মন থেকে যা আসে তাই লিখবে। এখন ঠিক করো তুমি তোমার নতুন জীবন কিভাবে শুরু করবে। তোমার ইচ্ছের উপরে নির্ভর করছে তোমার সামনের দিকে ছুটে চলা। তুমি উঠতেও পারো, নামতেও পারো, হাঁটতেও পারো, জিততেও পারো। তুমি আমাকে যে কথাগুলো বলেছো তার উত্তর আমি তোমাকে দিয়েছি। এটাই আমার শেষ কাজ। গাছের সবুজ পাতায় যা সুর শোনা যায়। আমি এখন আমার জীবনের একমাত্র শেষ গান গাইছি। তুমি যদি চাও পাথর ছুঁড়ে মেরে ফেলতে পারো সেই গানের পাথর। শান্তিতে নিশ্চিন্তে আগামীকাল আমার ভালোবাসা আগামীকাল আমার ভালোবাসা রুন্দুরিও তোমার হাতে পরাবো মিনিটের বিরতি।
মজা দেখাচ্ছি, দাঁড়া দাঁড়া মজা দেখাচ্ছি। দাঁড়া মজা দেখাচ্ছি। কি খবর কি? কতদিন ধরে ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে? হ্যাঁ ছাড়ো, লাগছে তো। ওরে বাপরে, পেটে পেটে এত ছিল। দাঁড়া, আজ খুঁচিয়ে তোর পেট থেকে সব বের করবো। এই শোনো, তোর মুখে এসব কি রে? না না, তেমন কিছু না, এই কথাবার্তা গল্প স্বল্প এই আর কি। তেমন কিছু না। না, আয়না একবার গিয়ে দেখ তোর মুখে কি হয়েছে। চল। ও খোদা, কি বাচ্চাটাই না বেঁচে গেছি। ভাগ্যিস তারা সাজগোজে আলোচনা নিয়ে ব্যস্ত, তাই আমি গুটি গুটি শুরু করতে পেরেছি। কি ব্যাপার সৌরভ? এখন তুমি সুখের সাগরে গা ভাসিয়ে দিয়েছো মনে হয়। তোমার চারিদিকে মধুলোভী মাছিদের গুঞ্জরণ। অসহ্য। কোথায় যাচ্ছ? একটু ঘুমিয়ে নেই, তোমার দরকার হলে আমাকে ডেকো। তা আমি কি তোমার ঘরে অন্তরাকে পাঠাবো? দরকার হলে সে নিজেই চলে আসবে। গত রাতে আমরা রাত জেগে জেগে গল্প বলেছি, মনের কথা খুলে বলেছি দুজন দুজনকে। সত্যি বলতে কি, আমি বুঝতে পেরেছি এখন থেকে সব সুখ লুটে পুটে নেবার সময়। হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু বেশি খেলে বদ হজম হবে যে বন্ধু। তীব্র আবেগের বুকের ভেতর আমার দুমড়ে মুচড়ে যাচ্ছে। পাছে সে রাজি না হয় ওই তো বলেছিলাম। হ্যাঁ, তুমি একেবারে রাজি ও রাজির মধ্যেখানে পেন্ডুলামের মতো দুলছিলে। সে তো তুমি বলবেই। আঙুল পর তো এখানে তো ছিল, কোথায় গেল? আপনার শগুন চোখ এড়িয়ে চলে গেছে। আমার কাছ থেকে পালিয়ে গেল? ও একটু বিশ্রাম নিচ্ছে, ওকে নিয়ে ভাববেন না। কোথায় লুকোলো বলো তো? ও রুমে গেছে। ও এখন একটা কঠিন ইন্টারভিউ নিয়ে ব্যস্ত আছে। ইন্টারভিউ কিসের? ওর গ্রামে একটা পল্লী উন্নয়ন সংস্থা। পল্লী উন্নয়ন সংস্থায়? ও কি গ্রামে গিয়ে থাকবে নাকি? হ্যাঁ, তো কি হয়েছে তাতে? তুমি কি ঠাট্টা করছো? আরে ঠাট্টা করবো কেন? এ তো ওর অনেক দিনের স্বপ্ন, গ্রামে যাবে, মানুষের সেবা করবে। এখন তো সুযোগ পেয়ে কাজে লাগাচ্ছে। কি বলছো তুমি? ও আমরা তো জানতাম সে আমেরিকান ইমিগ্রান্ট হবে, এই জন্য রাজি হয়েছিলাম। এখন বলছো গ্রামে গিয়ে থাকবে, এটা কি করে সম্ভব? ও পাগল হয়ে গেছে। দাঁড়া, আমি সবাইকে ডাকছি। পাগল যে কে হলো? অন্তরা! খালাম্মা! এই যে অন্তরা, তোমরা এদিকে এসো তো। আহা, বলোটা কি? হ্যাঁ, আহা, শুনে যাও। তোমরা কি জানো? তোমরা জানো যে সৌরভের আমেরিকা যাওয়ার খবর সব ভুয়া? সে নাকি পল্লী উন্নয়ন সংস্থায় চাকরি করতে গ্রামে যাবে। বলে কালকে সকালেই গ্রামে যাবে। তুই জানিস? আমি বলি, আমি জানি। জানি বলে দিবে, এই তোমার মাথা ঠিক আছে তো? আমি ওর সঙ্গে যাব। সঙ্গে যাবো মানে তার মানে তুই এগুলোকে বলতে দিয়েছিস না? আহা, সে যে ভেতর থেকে ডাক শুনেছে। সে যদি একা হতো তাহলে মানাতো। তার প্রথম কাজ হলো বইয়ের দিকে মনোযোগ দেয়া। তুই একটা আধুনিক শহরে মেয়ে, তোর বলার অধিকার আছে অন্তরা। রয়েছে বলুন, তা না হলে একটা ভালো ধারণা বদলি হয়ে যায়। তুমি চুপ করো। অন্তরা, বুঝতে চেষ্টা কর। এরকম উড়নচণ্ডী প্রেমিককে সবসময় নাকে দড়ি দিয়ে রাখতে হয়, বুঝলি? আপনার কথাগুলো না ভুলে যাচ্ছে। এই, অন্তরা, অন্তরা, বুঝতে চেষ্টা কর। গ্রামে গেলে তোর জীবনটা একেবারে নষ্ট হয়ে যাবে, বুঝলি? বুঝছেন? আসুন। ওই আমার তরুণ অনভিজ্ঞ বন্ধু সবাই যদি অন্তরাকে তার বিরুদ্ধে খেপিয়ে তোলে, তাহলে তো সে মহা বিপদে পড়ে যাবে। আপনার বন্ধুকে আমি যতদূর চিনেছি, হ্যাঁ, তাতে তার গ্রামে যাবার যে আমন্ত্রণ, তা তো একটা অনিশ্চয়তার মধ্যেই প্রতিষ্ঠিত। আর এইসব কাজে তো মনে সন্দেহের উদ্বেগ। আহত তাড়াহুড়ো করে বিচার করবেন না। আমি জানি তার আমন্ত্রণ খাঁটি। ঠিক আছে, আমি নামাজটা পড়ে আসি, পরে আলোচনা করা যাবে। সামনে আপনি যা ভাবছেন পরে হবে, আমি তা ভাবছি আগে হবে। আমি আমন্ত্রণ বিষয়ে কথা বলছি, টাকা পয়সা বিষয়ে না। হতে পারে, কিন্তু কেউ কোথাও যেতে চাইলে প্রথমে কি প্রশ্ন জানি সে কত পাবে, তার ভবিষ্যৎ কি। তা সে গ্রামেই হোক কিংবা দুবাই, সৌদি আরব, এশিয়া, আমেরিকা, ইউরোপ, যেখানেই হোক না কেন। হ্যাঁ, আর সৌরভের বিয়ে তো বলতে গেলে হয়েই গেছে। তার ব্যাপারটা আমাদের একেবারে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। কিন্তু সে যে একেবারে প্রস্তুত।
আপনার সঙ্গে কথা বলে আসলে ফায়দা নাই। হ্যাঁ বন্ধু সৌরভ, কি হলো সৌরভ? আমি একেবারে শেষ হয়ে গেছি। এত সকালে? আমার ঘরটা ঝড়ে বিধ্বস্ত জাহাজের মতো হয়ে গেছে। ইঞ্জিনটা ভেঙে ফেলেছে। বিয়ের জন্য কেনা পাঞ্জাবিটা টুকরো টুকরো করেছে। এমনকি বই খাতা কাগজ কলম সবকিছু ছুঁড়ে ফেলে দিয়েছে। ঘর একেবারে তছনছ। আমার তেজ কেড়ে নিয়েছে, আমার বসন্ত কেড়ে নিয়েছে, আমার কবিতা এখন তেজে দেখা হবে। হাসনাম করো না। তুমি জানো না, ওই টেবিলটা আমার স্কলারশিপের টাকা কেনা। আমি নিজের শেড পছন্দ করেছিলাম, ওটা আমার কত প্রিয়। বন্ধু, স্বয়ং খোদার সূর্য যখন এত আলো কিরণ ছড়াচ্ছে, তখন আর ল্যাম্পের কি প্রয়োজন বলো? ইয়ার কি মারাচ্ছ? তুমি জানো না ওটা আমি কোথায় কিনেছিলাম? সামনে আমার পরীক্ষা, রাত জেগে জেগে পড়তে হয়। এবারে আমাকে ভালো রেজাল্ট করতেই হবে। তুমি ভবিষ্যৎ কথা বলছো? ভাববো না, ভাববো না। এই পরীক্ষার উপর আমার সবকিছু নির্ভর করছে। এটা এক ধরনের চোট লাগা, যা তুমি গোপন করতে চাইছো। এই সৌরভ, সৌরভ, ওই দেখো আবার তারা আমাকে ফলো করছে। সৌরভ, আমি যাই। সৌরভ, আরে দাঁড়া না, যাচ্ছ কোথায়? সৌরভ, তোমার আর অন্তরার মধ্যে যে বিবাদ, আমি তা মিটিয়ে দেব। আমাদের মধ্যে বিবাদ? ও আল্লাহ, ওর দিকে তাকিয়ে দেখো, সত্যি কিনা ওর চোখের কোণায় জমে থাকা পানি তো তার প্রমাণ। ইস, আমরা গ্রামে যেতে চাই। সে তো সবসময় আমার পক্ষে ছিল। ওকে দেখে তোমার তাই মনে হচ্ছে? না না সৌরভ, তুমি যাই ভাবো না কেন, সেটা কিন্তু আমি ছাড়ছি। কিন্তু যে ভবিষ্যতের কথা আমি ভাবছি, তার জন্য তো আমাকে গ্রামেই যেতে হবে। আহা, তুমি নিশ্চিত হও, স্বপ্ন আর সত্যি জীবনের মধ্যে যোজন যোজন ফারাক থাকে। আমার মাসুককে দেখো না কেন, ও কেমন দায়িত্ববান আর সংসারী লোক হয়ে উঠেছে। এই সকল বিষয় বিবেচনা করে নৈতিকতা এবং কোরআন হাদিসের উপদেশ মেনে নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে সর্বদা টাকা কিংবা ওই স্বপ্নের পেছনে ছোটাছুটি করাটা বোকা। তোমার মত বদলা না। এ ব্যাপারে আমি কিছুই জানি না। না, এটা তো খুবই স্বাভাবিক ভুল সিদ্ধান্ত। তুমি ঘরে আসার জন্য, হকের ফাঁদে না পড়ার জন্য বারবার চেষ্টা করবে। মন থেকে ভয় মুছে গেল। আমার স্ত্রীকে দেখো না, সে সবসময় তার স্বামী সংসারে সুখের জন্য বেচাইন। তোমার ওই আয়না হিসাবে গণ্য করে। হ্যাঁ মা, তোমার অবস্থা দেখে আমার পুরো দিনের কথা মনে পড়ছে। আমিও তোমার মতোই কিছুই ঠিক করতে পারছিলাম না। ওই যে উনি যখন দুবাই যাওয়ার ভিসা পেয়েছিলেন। হ্যাঁ, তোমার মনে পড়ে আকামা পেয়ে আমাকে যখন দুবাই চলে যেতে হয়েছে, কি মর্মান্তিক বেদনা ছিল আমাদের। অবশ্য দুজনে আমার কথা বলে সব ঠিক করে নিয়েছিলাম। হ্যাঁ, দুটো পরিবার আর সংসারের চাপে আমাকে যেতে